প্রিয় দর্শক শ্রোতা, আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানে সকলকে জানাই অনেক অনেক প্রাণের অভিনন্দন ও শুভেচ্ছা। আজ মঙ্গলবার, আপনারা অধীর আগ্রহী ছিলেন যে আজ আমাদের কে আসবে অতিথি হিসেবে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আছে আমাদের মাঝে একজন ম্যাডাম, আমাদের শিল্পী আপা। উনি একজন কবির লেখক। আমরা ওনার কাছে কবিতা আবৃত্তি শুনবো, সেই সাথে ওনার জীবনের অনেক গল্প শুনবো। সরাসরি চলে যাচ্ছি আমি শিল্পী আপার কাছে। শিল্পী আপা, রেডিও সারাবেলা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। কেমন আছেন, কেমন লাগছে একটু বলেন। আলহামদুলিল্লাহ, অনেক 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 ভালো লাগছে। আপনাদের আয়োজন, আপনাদের সঙ্গ এবং আপনাদের কথোপকথন হৃদয়কারী। আপনি রেডিও সারাবেলার কথা শুনেছেন আগে? হ্যাঁ, কিন্তু বুঝতে পারিনি। ওই বাবু বলেছিল যে রেডিও এখন টেলিভিশন হয়ে গেছে, এ বিষয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে বলবো যে কিছু বললে নিজের ডিস্ট্রিক্টের একটু ভুল হয়ে যায় বলা। আমার তো সুনামেই করতে হবে, না, যেহেতু না, না। আমি রংপুরেরই মেয়ে। বাবু ভাইয়ের যদি না না আপা, এমন তো কিছু নাই যে আপনি বলবেন না। সুনাম না করতে দুর্নামের কিছু নাই এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেটা না, হচ্ছে আপা, আপনি তো আমি গাইবান্ধার চিন্তা মেয়ে। করতে পারি নাই যে এখানে। আপনি গাইবান্ধার মেয়ে, জন্ম জি। গাইবান্ধায়। হ্যাঁ। একটু আপনার পরিচয়টা নিয়ে কথা বলি। জি আপনার বাড়ি গাইবান্ধায়, বাট আপনার শ্বশুরবাড়ি পাবনায়। জি। এখন আপনি গাইবান্ধার মেয়ে হিসেবে দাবি করবেন না রংপুরের মেয়ে হিসেবে দাবি করবেন, নাকি আমি দুটোই করবেন? বৃহত্তর রংপুরের মেয়ে হিসাবে দাবি করি। আচ্ছা আচ্ছা। আর আমার জন্মস্থান সুন্দরগঞ্জ, গাইবান্ধা, নানাবাড়ি। আচ্ছা। আর আমার দাদাবাড়ি গাইবান্ধা, কামারপাড়া, লক্ষ্মীপুর। একটু যদি বলেন আপা যে আপনার দাদা বা আপনার বাবা বা আপনার পরিবার নিয়ে একটু যদি পরিচয়টা দিতেন, তাহলে আমাদের বিশেষ করে গাইবান্ধার দর্শক শ্রোতারা যারা দেখছে এই লাইভ জি অনুষ্ঠানটি, জি জি জি। হ্যাঁ, তাদের কৌতূহলটাও একটু মিটে যাবে যে এই ম্যাডাম কে আসছে আজকে রেডিওতে। হ্যাঁ। আপনার প্রশ্নটা একটু পরিচয়। আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু উত্তরটা যে দেওয়ার আগে আমার মনে হচ্ছে অনেক অনেক কথা। তার মধ্যে আমি প্রথমেই শুরু করব অবাক কাণ্ড। আমরা ছোটবেলা থেকে বলে আসি দাদির বাড়ি, অর্থাৎ আমরা নদী ভাঙা মানুষ। বলতে আমার ভীষণ ভালো লাগে। তিস্তাপাড়ের মেয়ে আমি। আমি সৈয়দ বংশের মেয়ে। অনেক নিয়ম কানুনের মধ্যে বড় হতে হয় আমাদের। এটা ছিল। এবং তবে সব কিছু বাইন্ডিং আমার দাদির মাঝে ছিল। আর লক্ষ্মীপুর স্কুল, কামারপাড়ায় লক্ষ্মীপুর স্কুল, অর্থাৎ গাইবান্ধার মাঝে, এটি খুবই নামকরা একটা স্কুল ছিল। ওখানকার প্রধান শিক্ষক ছিলেন জালালউদ্দিন আহমেদ, খুবই সুপরিচিত এবং একজন অন্য প্রকৃতির ভালো মানুষ। আপা, লক্ষ্মীপুর হাই স্কুলে আপনি কত সালে পড়েছেন ওখানে? আমার প্রাইমারি থেকে শুরু করি। তখন কি মুক্তিহরণ সরকার ছিল? হ্যাঁ হ্যাঁ রণজিৎ সরকার ছিল? হ্যাঁ, দাদারা সে কি ছিলেন। কথা বলেন কি আপনি? আপনি তো তাহলে মানে গাইবান্ধার উপকণ্ঠে এই যে সাহিত্য চর্চার যে খনি ছিল গাইবান্ধার, হ্যাঁ। লক্ষ্মীপুরে যদি বলি যে মুক্তিহরণ সরকার, রণজিৎ হ্যাঁ সরকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই সময়ের, তাহলে তো আপনি রঞ্জিত দাদাকে চিনবেন। তবে এর ভিতরে কিছু কথা বলতেই হয়। আমি যখন 14 বছর বয়স, সেই সময় আব্বা এখান থেকে চলে যায়। আচ্ছা আচ্ছা। রংপুর পীরগাছা, যার জন্য আমি বললাম আমি রংপুর, বৃহত্তর রংপুরের মেয়ে। আপনার বাবা কি করতো একটু যদি বলেন? না, আমার আব্বা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন, আচ্ছা, আচ্ছা। মেকানিক্যাল ইয়েতে, ইরিগেশন সেকশনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার সঙ্গে মানে আপনার দুজন ছেলে এসছে, ভাগ্নে, আমরা ভাগ্নে করে রাখছি শুরু থেকে। জি 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 জি। আপনারা তো বালাসীঘাট ঘুরেছেন নৌকায় করে, বেশ 3-4 দিন আপনাদের ট্যুর চলছে। হাফিজুল হিলালি বাবু ছিল আপনাদের দলে, তারপরে বাবু আমাকে দাও দিয়েছিল, বাট পেশাগত কারণে আমি যেতে পারিনি। 2 মামা আছে, মামা দুজনের নাম বলবেন না একটু? তারা কোথায় কোথায় আছে, কি করে? মামা মানে আপনার ছেলে? হ্যাঁ, তা তো আমার মামা। অবশ্যই। আমার সঙ্গে বড় ছেলে এবং মেজ ছেলে। বড় ছেলে মোহাইমেনুল ইসলাম, মোহাম্মদ মোহাইমেনুল ইসলাম, শোভন বলে ডাকি। ও ঢাকা ব্যাংকে আছে, আইটি ডিপার্টমেন্টে। আচ্ছা। আর মেজ ছেলে প্রাইম ব্যাংকে আছে, সেও ঢাকাতেই আছে। ব্যাংকে? হ্যাঁ, ব্যাংকে। আর ছোট ছেলে? ছোট ছেলে আছে সময় টিভিতে।
আচ্ছা। ও ভিডিও চিপ এডিটর। আচ্ছা, আর যদিও আমি মন ভোলা, খুব সম্ভব আমার মেজর ছিল আইভিপি, যদি ভুল না করি। আচ্ছা, আল্লাহ রহমান। আপনার পরিচয় একটু পেলাম আপা, যেটা হচ্ছে আপনি আমাদের গাইবান্ধার মেয়ে, বৃহত্তর রংপুর, আপনি গাইবান্ধার তিস্তা পাড়ের মেয়ে আপনি, জি। সেটি আপনি বলেছেন সাহিত্যের আঙ্গিকে আপনি সাহিত্য নিয়ে চর্চা করেন অনেক আগে থেকেই। হ্যাঁ, কোন সময় থেকে আপনি সাহিত্য চর্চা শুরু করেছেন? ছোটবেলা থেকে নিশ্চয়ই? আমার একটা কথা না বললেই না, আমি একদম যখন ছোট ক্লাস 5-6 পড়ি, এটার স্বাধীনতারও অনেক আগে, 5-6-এও না, ক্লাস 4-5 হবে, তখন আমার ভিতরে অনেক এলোমেলো খুব কথা আসতো, কিন্তু আমি গুছিয়ে লিখতে পারতাম না। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার ভিতরে একটা তাড়না ছিল, তাড়না ছিল অসম্ভব। তখন আমি আমাদের সময় একটা বই আমরা গ্রামার পড়তাম, একের ভিতর পাঁচ। শুনেছি, আমি দেখেওছি মনে হয়। হ্যাঁ, এই বইটা বেশ মোটা বই ছিল, এবং এর ভিতরে একের ভিতর পাঁচ বলতে যাচ্ছিল একজন স্টুডেন্ট হিসাবে গড়ে তুলবার জন্য বোধহয় যেভাবে যে পথে যে যাবে, ব্যাকরণের শুধু নয়, সব ছিল। আচ্ছা আচ্ছা। তা আমার খুব ভালো লাগতো জীবনী পড়তে, যেমন বটগাছের আত্মকাহিনী, একটি রাজপথের আত্মকাহিনী, রাজা রানীর গল্প অতটা ভালো লাগতো না, তবে আমার ভীষণ জীবনী পড়তে ভালো লাগতো। শেরে বাংলা একে ফজলুল হক, শেরে বাংলা নামটা হলো কেন, ওইটুক বয়সেই এই জিনিসগুলো তার মানে আমাকে তাড়া করতো। ছোটবেলা থেকে আপনি অনুসন্ধিৎসু মনের একজন মানুষ ছিলেন। মানে শেরে বাংলা কেন হলো, হ্যাঁ, এই যে আপনার মধ্যে একটা প্রশ্ন, হ্যাঁ, এই যে আপনি কিভাবে পেলেন? আপনার বাবার কাছে, মার কাছে? না 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 না, এটা আমি পেলাম আমাদের সময়। তো আমাদের মা আব্বা তো বাইরে চাকরি করতেন, আমরা দাদা দাদি যৌথ পরিবারেই থাকি। আমার মা শুধু আমাদের পড়াশোনাটা দেখতেন, যে ঠিক সময়ে মাগরিবের নামাজের পর আমরা পড়তে বসলাম কি না, আবার খাওয়ার সময় হলেই খেতে ডাকতেন, আর পড়তে হবে না এখন, আগে খেয়ে যাও, খাওয়ার সময়। অতএব আমাদেরকে তুলে নিতেন, আর পড়ার ওই ফাঁকে ফাঁকে আমার এই একের ভিতর বই পাস, মানে একের ভিতর পাঁচ বইটা আমাকে খুব টানতো। মানে ওই বইটাই আপনাকে অনেক অনুপ্রেরণা বলেন বা গাইড করেছে আপনাকে? শুধু ওই বই না, আরো আছে, আরো অনেক অনেক আব্বার আলমারি ভর্তি বই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বই থেকেই আমার বড় বোনদের বই ছিল, মানে আগের সে বাংলার প্রতি ছোট ছোট গল্পগুলো, যেমন কাকচোরের গল্প, বিভিন্ন ধরনের পড়তে আমার খুব ভালো লাগে। শিল্পী আপা, আপনি জীবনে প্রথম কবিতা লিখেছেন, সেটা কত বয়সে? এটা খুব সম্ভব, যদি সঠিক হয়তো হবে না, তবে 12 বছর বলবো। 12 বছর বয়সে বেশি করেই বলবো। আর প্রথম প্রকাশ হয়েছে কোন পত্রিকায় বা কত সালে, সেটা কি মনে আছে? প্রথম প্রকাশ এইটা বগুড়ার যে পত্রিকা, এটা হলো খুব, এখন তো জাতীয় পত্রিকা, করতোয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন আমার বড় মেজো ছেলে খুব সম্ভব ক্লাস 8-এ, এরকম সময়ে। আর আমার মানে প্রাণ আমাকে যে ওরা উদ্বুদ্ধ করে, আমার হাজবেন্ড এই ব্যাপারে কোনো রকম বাধা ছিল না, আমার ব্যাপারে মানে আমরা স্বাধীন। হ্যাঁ, আমার মেয়ে ছেলে বলতো, আম্মু আসো তো, রান্না ছেড়ে দিয়ে আমাকে শাড়ির আঁচল ধরে টেনে নিয়ে যেত, যে তাড়াতাড়ি দাও তো, এটা নোট করে দাও, আমি জমা দিয়ে আসি। হ্যাঁ, আবার বড় ছেলে বলতো যে দাও আমি লিখে দিই, আমি নোট করব, সুন্দর করে লিখবো। মানে সময় আপনি বলছেন ওরা লিখছে? না না, আমার লেখাগুলোই, আচ্ছা, লেখাগুলো, হ্যাঁ, ওরা কপি করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন তো আর ফটোকপি বা কিছু ছিল না, আমরা হাতের লেখায় জমা দিতাম। প্রথম যখন আপনার কবিতাটি ছাপা হয় দৈনিক করতোয়ায়, সেই সময় আপনার অনুভূতি কেমন ছিল, কেমন লেগেছে? সত্যি কথা বলতে কি, কোনো গুরুত্বই দেইনি। হ্যাঁ, কেন গুরুত্ব দেননি, সে কি কথা?
নাকি দিয়েছেন প্রকাশ করেননি? না, মানে মনে হতো যে এটা কোনো লেখা হলো, ও আচ্ছা, আর আচ্ছা। ছেলে মেয়ে আমাকে এইভাবে আচ্ছা। মনে হতো যে এটা প্রকাশ হলে আমাকে তো অনেকেই চেনে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু ওর বাবা পরিচিত না, একজন একটা ছিলেন। একটা জিনিস জানেন শিল্পী আপা, যারা আসলে লেখালেখি ভালো লেখে হ্যাঁ তারা কিন্তু একটু প্রচার বিমুখ হয় বটে, এটি আমি শুনেছি। হ্যাঁ আর কি। হ্যাঁ, এটা আমি একটু প্রচার বিমুখ হয় তারা। হ্যাঁ, ধরেন আমার- আপনি হয়তো ভেবেছেন যে আরো বড় বড় কবি আছে, তারা কি ভাববে এই মেয়েটা কি কবিতা লিখেছে, এই আপনার মধ্যে একটা ভীতি ছিল। না কিন্তু ভীতি বা লজ্জা বা কিছু একটা ছিল যে আমি তো কবিতা ছাপা হয়েছে। না, এটা এটাও আমি ছিল না? একটু বলি আমি। হ্যাঁ, হ্যাঁ, জি। বড় কবি কারো সম্পর্কেই কোনো কিছু না। আমার লজ্জা হতো যে আমার পরিচিত জন তো অনেক, ওর বাবার পরিচিত জন, আমার পরিচিত জন, আমার ছেলেদের পরিচিত জন, ওনারা পড়বেন যে এরকম, এটাই লজ্জা ছিল। আচ্ছা আচ্ছা। কবিতার কি মনে আছে আপা? না ভাই, অনেক দিনের কথা। হ্যাঁ, আপা তখন এতক্ষণ কবিতা ছড়া নিয়ে কথা হচ্ছে লিখতাম। আপা? তখন ছড়া লিখতেন। লিখতাম, আচ্ছা। হুম। অনেকক্ষণ থেকে তারপর কিন্তু আপনার সাহিত্য নিয়ে কথা হচ্ছে। আমাদের এই স্টুডিওতে একটি নিয়ম আছে, নিয়ম মানে যদি এটা হারমোনিয়াম সামনে থাকে, দর্শক শ্রোতারা জেনে যে যাক আজকে ইনি গান গাইবে। সামনে একটা বইও দেখা যাচ্ছে, এই বইটি আপনার নিশ্চয়ই। জি জি জি, বইটা জি, একটু জি। আপনার কতটি বই আছে একটু আমার হাতে দেবেন প্লিজ। হ্যাঁ আমার হাতে একটু আপা, আমি দর্শক শ্রোতাদের বইটা দেখিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। একটু, জি জি জি, সরি। না ঠিক আছে। এই বইটা হচ্ছে তবুও তোমাকে, সৈয়দা কামরুন্নাহার শিল্পী, এটা আপনার বই। এই বইটি আপনার কবে প্রকাশিত হয়েছে? খুব সম্ভব এটা 23-এর, সর্বশেষ 23 সাল। 23 গত আচ্ছা। 24 একটু দেখাই দিই তাই না দর্শক শ্রোতাদেরকে বইটি। 23 তবুও তোমাকে, জি, আপনার প্রচ্ছদ কাভার খুব সুন্দর। নিন আপা। ধন্যবাদ। তা এখন কিন্তু এই বই থেকে কবিতা আবৃত্তি শুনবো আপনার কণ্ঠে। নিন, হ্যাঁ হবে না? হ্যাঁ হ্যাঁ, এখনো লজ্জা লাগতে পারে, এটা না, একটা না, কবিতা লজ্জা- না, এটা একটা কবিতাও তো। না 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 না, আপনি শোনেন, নিজের কবিতা নিজে আবৃত্তি করার মধ্যে আলাদা একটা মজা আছে। একটু নিচু একটু করে, একটু দিব। হ্যাঁ একটু হ্যাঁ। ঠিক আছে। মুক্তি দাও, সাদা রং, হ্যাঁ সাদা রঙের মাঝেই খুঁজে পাবে এই আমাকে, বলেছিলে তো তুমি সেদিন, জানতে না কবি কে আমি, আজও আধারে রয়ে গেলাম। একটি মনকে তুমি বলো কত খণ্ড বিখণ্ড করা যায়, তবুও আমরা আমাদের মতো কবিতা, কথায়, ভালোবাসায়, প্রকৃতির মাঝে, কখনো বা নদী নৌকোয় দেখে নিয়ে একদিন পাড়ি জমাবো, ঠিক একদিন। সেদিন দু চোখ ভরে দেখব ভালোবাসার পৃথিবীকে, স্রষ্টাকে জিজ্ঞেস করব আমার সমস্ত ভালোবাসা কেন অবহেলিত, কি পাপ ছিল আমার, ক্ষমা করো, একটু শান্তি দাও, আর কিছু চাইনি হে বিধাতা, আবার আমায় মুক্তি দাও, এবার আমায় মুক্তি দাও। ধন্যবাদ। খুব সুন্দর আপা, খুব সুন্দর। আমি আবৃত্তিকার নই, আসলেও পড়লাম আর কি, যাই হোক, চেষ্টা করলাম। বড় কবিরা বা লেখকরা তাই বলে আর কি। না তাই তো বলে। আচ্ছা আপা, জি, আবার কবিতা শুনবার একটি, সেটি কোনটি শুনবো আপনার ইচ্ছা মতো শুনবো। আচ্ছা। আপনারা অতি সম্প্রতি বালাসী ঘাট নৌকায় চড়ে খুব মজা করেছেন, একদম এপার থেকে ওপারে গেছেন। পারলে আপনার ওই নদী থেকে ঝাঁপ দিয়ে আবার নৌকে উঠবেন যদি সেরকম যন্ত্র থাকতো। একটু বর্ণনা করেন কেমন লাগলো অনুভূতি। এই যে ভাগনারা সহ, আপনার ছেলে সহ, আমাদের হাফিজুল হেলেলি বাবু সহ আপনারা খুব মজা করলেন। একটু অভিজ্ঞতা দুই সেই এক মিনিট। পৃথিবীটা আমি বলবো নতুন একটা ভালোবাসার পৃথিবী। আমি প্রতি কথায় কথায় বলি, বহু কবিতায় লিখি আমি বিশ্বপ্রেমিক, তবে প্রেমকে আমি পছন্দ করি না, আমি ভালোবাসায় বিশ্বাসী। অতএব সেদিনের বেলাটা আমার ছেলে মেয়ে
আমাকে যে উদ্বুদ্ধ করলো বাবু ভাইয়ের, হাফিজুল হিলালি বাবু ভাইয়ের সহযোগিতা, আন্তরিকতা এবং তার যে আমাদের সংগঠনের, অর্থাৎ আমরা যে রংপুর বিভাগীয় সংগঠনের একটা গ্রুপ, আমরা যে একাত্মতা, এই আন্তরিকতা, তাদের ফুল দিয়ে আমাকে, আমি কল্পনার বাইরে পাওয়া। আমার খুব বিশ্বাস যে আমার বাচ্চারাও অভিভূত, যদিও তারা অনেকটাই বোধহয় বড় হয়ে গেছে অনেকের কাছে, আমি বাচ্চাই বলি। তা তো বটেই। তারপরে যাই হোক, আমরা বালাসি ফুল দিয়ে ওনারা প্রথম দিন বরণ করলেন। পরে আমরা ওখানে যে বালাসির ঘাটে গেলাম, নৌকোয় আমরা উঠলাম, কেউ উপরে কেউ নিচে, যাই হোক আমরা গান গাইলাম বিভিন্ন ধরনের নদীর উপরেই। বাহ, হ্যাঁ, গানও হয়েছে হ্যাঁ, আবার? হ্যাঁ, ও, ওখানে miss করেছি। আমরা অনেকেই গান টান গাইলাম। তারপর যখন নদী পার হয়ে গেলাম তখন দেখি ঘোড়ার গাড়ি। তখন ছেলে মেয়ে সকলকে বললাম, মানে মেয়ে যারা আমরা ছিলাম, আমি ঘোড়ার গাড়িতে উঠবো। আমি আগাগোড়াই আমার ছেলে মেয়ের কাছে ভীষণ বায়না করি ও দেখে। মানে ওরা এখন আপনার বাবা? হ্যাঁ, তার চেয়েও বোধহয় তার বেশি। চেয়েও বেশি। তো বাবু ভাইকেও বললাম আমি ঘোড়ার গাড়িতে উঠবো, কিন্তু উঠতে তো পারি না, ওইভাবে ওঠা তো যায় না। তারপরে মানে আমার তো যাই হোক সব কিছুই মেনে তো নিতেই হবে, যে সময়ের সঙ্গে আমারও বিগত দীর্ঘ সময় পার করে বুঝেছি আপা, আসছি। আপনারা খুবই মজা করেছেন হ্যাঁ। বালাসি ঘাটে গিয়ে। তারপরে ও আপনার আর একটা মজা আছে, হ্যাঁ, কি 1 ব্যাপার? মিনিট কি সেটি? ছেড়ে দিচ্ছি। ঘোড়ার গাড়িতে উঠলাম, আমার সঙ্গে আমার নতুন বন্ধু একটা মেয়ে উঠলো একজন। আমরা দুইজন বললাম যে গানটা শুরু করে দাও। চুমকি চলেছে একা পথে, সে কি কথা! সঙ্গী হতে দোষ কি তাতে। দারুণ দারুণ। তারপর আমরা ওই এই লাঠিটা নিয়ে এভাবে চুমকির মতোই বাহ। সেই সিনেমার মতো ঘুরালাম। বাহ বাহ বাহ, এই তো আপনার এই গানটা তো ঘোড়াও শুনে ফেলেছে। ঘোড়া কিছু বলেনি? ঘোড়াকে নড়তে বললে নড়ে, দাঁড়াতে বললে দাঁড়ায়। যাক, আপনি খুবই এনজয় করেছেন, আমি শুনেছি। অসম্ভব। বাবুর কাছে শুনেছি আপনার খুব মজা করেছেন। আপনার যেটি আমার তখন বলতে ভুলে গেছি, আপনার মোট কতটি বই আছে? এই যে কাব্যগ্রন্থ এরকম কতটি হবে মোট? আমার 18টা বই আছে, খুব সম্ভব। 18টি? হ্যাঁ, আমার যদিও বই বেশ কিছু আমি ভুলে গেছি নামগুলো, যাই হোক। একটু সমস্যা আমার, মানে হঠাৎ করে হতে ভুলে পারে। যাই। হ্যাঁ, আপা, আপনি 18টা। আমাকে সেদিন বলছিলেন যে আপনার একটা দীর্ঘ বিরতি ছিল, বিরতি মানে লেখালেখি বিরতি। হ্যাঁ, হ্যাঁ, 20 কি 25 বছর বিরতি। 25, আমার জীবনে 25 বছর 25 বছর আগে কি লেখাগুলো লিখেছেন? আমি সেটাই বলবো। ওই ছোটবেলায় যে আমি লিখতাম, ক্লাস 8-9 পর্যন্ত আমি ছোট গল্প, প্রথমে লিখলাম হলো ছড়া, ছড়ার মধ্যে, তারপরে কবিতা, তারপরে ছোট গল্পের ভিতরে ছিলাম। তা ইতিমধ্যেই বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আমার হাজবেন্ড প্রতি বছর আমাকে একটা করে ডায়েরি গিফট করতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু জানে যে আপনি লেখক মানুষ? না 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 সেজন্য না? না, কেউ জানতো না আমি যে লিখি। আচ্ছা, আচ্ছা। এটা আমার পরিবার থেকে শুরু করে কেউ জানতো না। তবে লক্ষ্মীপুর গার্লস স্কুলে স্বাধীনতার পর আমি একটা ছোট নাটিকা লিখি। বাহ। হ্যাঁ, রানীর শাসন। আদৌ আমি জানতাম, আমার জীবনে এটাই, এই কথাটা বোধহয় না বললে অপূর্ণতা থেকে যায়, কারণ আমি নিজেকে প্রশ্ন করে আজও উত্তর আচ্ছা আপা, 1 পাইনি। মিনিট, আপনার এই রানীর শাসন থেকে কোনো নাট্যরূপ দিয়েছিল কেউ? হ্যাঁ তো, আমি তাহলে আপনার কাহিনীটা জানি মনে হয়, একটু বলেন তো প্লিজ। যখন আমি এটা আমাদের তখন আমাদের সময় হতো কি, গ্রীষ্মের সময়, গ্রীষ্মের ছুটিতে একটা প্রোগ্রাম হবে, যে টিচাররা থাকবেন, আমরা যার যার মতো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর হলো বাৎসরিক পরীক্ষা ডিসেম্বরে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। জি জি। তা কি মনে হলো জানি না, আমি কয়েকটা প্যারা বোধহয় লিখলাম, নাটিকা লিখলাম একটা। তখন আমার ক্লাসে যে ফার্স্ট গার্ল ছিল, ওর নাম জয়ন্তী রানী সরকার, ও আমার কাছ থেকে নিয়ে হেড টিচারকে দিয়ে দিলেন। আচ্ছা।
দিয়ে দিলেন যখন, তখন অ্যাসিস্ট্যান্ট স্যার উনি পড়লেন, হেড স্যার পরে জানি না কে কে পড়ছেন, তখন আমাকে ডেকে পাঠালেন। আমি অফিস রুমে গেলাম, যাওয়ার পরে বললেন যে তুমি এটা মঞ্চস্থ হবে। মঞ্চস্থ হবে? হ্যাঁ। বাহ। তো আমি তো অবাক হলাম, যে আবার বলেছে এটা সমস্ত দায়িত্বই তোমার। হুম হুম হুম। আমি বললাম যে আমি সব কিছু করবো স্যার, কিন্তু আমি তো সেইভাবে পারবো না সমস্ত কিছু। যে না, তুমি এটা পারবে। তখন যদিও এখন বলতে লজ্জা লাগছে, রানীর শাসনে রানী আমিই ছিলাম। আচ্ছা আচ্ছা। এবং রাজা কে ছিল আপা? না, হ্যাঁ? আমরা খুব সাবধান, আমাদের মেয়েরাই আমাদের সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। অভিনয়ে মেয়েরাই ছেলে সাজতো। বুঝেছি বুঝেছি, মেয়েরাই একজন রাজা সেজেছে। হ্যাঁ, দারুণ। রাজার প্রয়োজন ছিল না, ছিল না। রানীর শাসন। এবং আমাদের মূল যে কথাগুলো আমার মনে পড়ে, সেটা হলো যেমন ভেজালের রাজত্ব, দেশটা ভেজালের রাজত্ব চলছে, এর থেকে মুক্তির উপায় কি? বুঝতে পেরেছি, আপনারা ওর মধ্যে এবং- গুড গভর্নেন্স নিয়ে গেছেন সেই সময়, সেই সময়ে কিভাবে সুশাসন, কিভাবে সেটা সুশাসন, নাটকের মধ্যে লিঙ্ক করিয়েছেন। আবার চিনির মধ্যে যেন কাকড় না যায়, বাবা চালের মধ্যে না, চালের মধ্যে কাকড়, চিনির মধ্যে বালি। রানীর শাসন। হ্যাঁ, রানী শাসন, এগুলো হবে না। আপনার এটা কতবার মঞ্চস্থ হয়েছে? একবারই। একবারই হয়েছে। হ্যাঁ। কিন্তু ওই পাণ্ডুলিপি রাখেননি আপনি, স্ক্রিপ্ট? আমার সবচেয়ে অলসতা হয়তো এই জায়গায় না যে আপা, আপনি যদি নতুন করে রিকল করে কালেকশন করেন আপনার ওই নাটকটি, আমি দায়িত্ব নিয়ে আমাদের গাভেন্দারের নাট্য সংস্থা ভাবতো আমি তাদেরকে দিব যে এই নাটকটি কামরুনার শিল্পী ব্যাপার এটি মঞ্চস্থ করার ব্যবস্থা করেন। ছোট্ট নাটিকা তো, হোক, তাতে কি হয়েছে? মাত্র কয়েকটা না, আপনি পয়েন্ট, দেবেন, আপনি দেবেন। 5-6টা, তবু তো আমি আমার- ওই যে ভাগনাকে বলে রাখবো যে ওই মামা করে ডাকে, আমি ভাগনাকে বলতো এটা আমাকে দিতে হবে। আচ্ছা আপা, হ্যাঁ। আপনার অনেক অর্জন আছে, আপনি কি সাহিত্য বা আরো অনেক কিছু বেশ অর্জন আছে আপনার, যে অর্জনগুলো পেয়েছেন কোথায় কোথায় থেকে, কিভাবে পেলেন একটু যদি কাইন্ডলি বলেন, আমাদের দর্শক শ্রোতারা একটু জানতে পারতো। আমার প্রথম যে আমি পুরস্কার পাই আর কি, সেটা আমি পাবনা থেকে পাই। সাহিত্যে? যতটুকু, হ্যাঁ, সাহিত্যে কম, এইটা 21-এ একটা পদকও পাই আমি। 21 পদক পেয়েছেন? হ্যাঁ, বাহ, পাবনা বাহ। থেকে। আর বেশ কিছু সার্টিফিকেট আমি লালমনিরহাট থেকে পাই। যখন যেহেতু আমার হাজবেন্ড সার্ভিস করতেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, আমি প্রত্যেকটা জায়গায় সাহিত্য সংগঠনের সঙ্গে জড়িত হয়ে যেতাম, আর বাচ্চারাই আমাকে খুঁজে নিত। আমার বাচ্চারা তখন মোটামুটি বড় হয়ে গেছে, তারা পড়াশোনা নিয়ে, কেউ চাকরি নিয়ে ঢাকায়, ওরা খুব অল্প বয়সে পড়াশোনার মধ্যেই চাকরিতে জয়েন করে আর কি। যাই হোক, আর যেমন পত্রিকা থেকে পাই, সেও পাবনা, সিনছা একটা পত্রিকা পাবনার নাম পাবনা করা। থেকেই বেশি আপনার অর্জন। হ্যাঁ, তাছাড়া জেলা ইয়ে থেকে আমি মোট মন্ত্রণালয় থেকে পুরস্কৃত বাহ, বাহ, আমি হই। এটা অনেক বড় অর্জন। তারপরে আমি সব সাহিত্যে আপা? সাহিত্যে, বাহ, বাহ। কবিতার কবিতা। সাহিত্যে। বাহ। আর আরেকটা আমি পাই, আমি এটা পেয়েছে হলো ওটাকে কি বললাম, মা নিয়ে বলছিলাম, যে জয়িতা, জয়িতা। জয়িতা মা হিসাবে আমি পাবনা ডিস্ট্রিক্টে, দারুণ দারুণ। হ্যাঁ, এটা অর্জন করি বেগম রোকেয়া দিবসের বেগম ইয়েতেই। রোকেয়া দিবসে। হ্যাঁ, আমাকে মানে আমি একজন জয়িতা মা এই হিসাবে একটা সার্টিফিকেট আপা, আপনার পাই। প্রিয় লেখক? আমার প্রিয় লেখক আমাকে উদ্বুদ্ধ করেন, আমি যাকে ভালোবাসি আজীবন, কাজী নজরুল ইসলাম। আচ্ছা আচ্ছা, দারুণ। তারপরে তারপর কবি ছাড়া? তারপর আমি জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। তারপর সিরিয়াল আর বলবো না। আপনার প্রিয় গায়ক কে কে আপা? আপনি আমি নজরুল গীতি, এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে কিন্তু গুনগুন করে গান গেয়েছেন। নজরুল গীতি আমি পছন্দ করি, নজরুল গীতি। নজরুল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তারপরে আমি যখন প্রাপ্ত বয়স আমার হলো,
যখন বুঝতে শিখলাম তখন রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রের লেখার উপরে আরও অনেক কিছু, আর শরৎচন্দ্রের হ্যাঁ আমার উপন্যাস খুব কাছে টানতো। আপা আরেকটি কবিতা যদি আবৃত্তি শুনতে চাই, রাগ করবেন না তো? না তাহলে আর কি হয়ে যাক আপা। তবে বড় বলবো না ছোট বলবো? আজ ওই ছোট হোক বড় হোক, তো মাঝারি, ছোট না বড় না, মাঝামাঝি থাকি। আচ্ছা, আমি একটা কবিতা বলি, সময় হয়ে গেলেই শেষ। মানে আমাদের সময় আবার চলে যায় আপা, জানেন এত নিষ্ঠুর সময় কখন যে চলে যায়, হ্যাঁ, তাই ধরেও রাখা যায় না, বেঁধেও রাখা যায় না। হ্যাঁ, কেউ কখনো কোনো সময়কে আমরা ধরে রাখতে পারি না। সবগুলি তো আপনার কবিতা, আপনি যে কোনো একটা নিয়ে নেবেন, খোঁজাখুঁজি করছেন। খোঁজাখুঁজি করলাম এই জন্যই যে কবিতাটা বলবো জি জি, সীমাবদ্ধ সময়ের মধ্যে আপনি কেটে দেবেন, আমি কষ্ট পাবো না। না না না, আপনি তবু আমাদের 1 মিনিট বেশি হলে আমাদের পেছনে রেজন ভাই আছে, দেবে, অসুবিধা নেই। হ্যাঁ, এই কবিতাটা সম্পূর্ণ চিরসত্য প্রতিটি লাইন, এবং আমার বাসা, আমার পরিবার নিয়েই লেখা। বাহ, হ্যাঁ, যার জন্য হয়তো একটু সময় লাগতে পারে। দক্ষিণ বারান্দা। আজ শ্রাবণের বর্ষণে ভিজে ভিজে একাকার দক্ষিণ বারান্দা আমার। দক্ষিণ বারান্দা আমার স্মৃতি ভরা সময়ে দীর্ঘকাল পাশাপাশি দুজন, কত কথা, কত ভাব বিনিময়। কখনো আম্রমুকুলের গন্ধ, কখনো কাঁঠাল গাছে কত কাঁঠাল এসেছে, একটি একটি করে গোনা। বলতো, দেখো না একবার তুমি গুনে কত কাঁঠাল এসেছে। কাঠবিড়ালি এ গাছ থেকে ও গাছে লাফিয়ে লাফিয়ে ছুটে বেড়ানো, তাকিয়ে তাকিয়ে দেখা মুগ্ধ চোখে। কখনো কখনো ঘুঘু ডাক দুজনে উপভোগ করেছি। ভোরের পাখিদের কিচির মিচিরে ভরে যেত আমার ছোট্ট বাগান। কখনো কখনো পাখি ভোরবেলাতে কাচের জানালায় এসে বারবার হুমড়ি খেত। আমি বলতাম, এই তোমরা আমার ঘুম ভাঙাতে এসেছো? পাখিদের সঙ্গে আমার কথা শুনে সে মিটমিট করে হাসত। এমনি আরো কত কি, কত স্মৃতি। দক্ষিণ বারান্দায় বসে দেখেছি সাঁঝের বেলা পাখিদের ফিরে আসা। কখনো কখনো ওরা জোড়া বেঁধে আমার এই দক্ষিণ বারান্দায় নিত আশ্রয়। কত ভালো লাগা সেই দিনগুলো। চায়ের আসরে দুজনেই বসাতাম, গল্পে মাতিয়ে রাখত সে সময়ে। কত পুরাতন স্মৃতি তার, ভালো লাগা, ভালোবাসা। আমাদের কখন যে চা শেষ হয়ে যেত বুঝতেই পারতাম না। সকাল সাজে কিংবা মধ্যাহ্নের অধিকাংশ সময়ই কোনো নিয়ম ছিল না ওর আর আমার মাঝে চায়ের আসরে। বলো তো, তুমি খেলেই আমাকে দিও, বলতো সে। যদি তাকে জিজ্ঞেস করতাম তুমি কি চা খাবে, বলতো তুমি খেলেই আমাকে দিও। কি অসাধারণ তার চাওয়া, কত নম্রতা। সে কথা আজও কানে ভেসে আসে এই দক্ষিণ বারান্দায়। মনে হয় এই তো সেদিন। তারপর কতদিন আসতে পারিনি আর। বসতে সায় দেয়নি মন। ও বসতো ইজি চেয়ার আর আমি পাশের দোলনায়। সেই ইজি চেয়ার আর দোলনা কতদিন ফাঁকা পড়ে থাকলো। না, সেই চেয়ারে আর কেউ কোনোদিন বসবে না। আমার নাতি নাতনির আবদার,
দাদুর চেয়ারে কেউ বসবে না। অবুঝ শিশুদের সে কথায় চোখ ভরে যায় আজও। পাড়ার সব প্রিয়জন আমার দক্ষিণ বারান্দায় আর দেখতে পেত না, তারাও কষ্ট পেত। আজও চোখ ভেজে যায় ভোরের আলো আধারিতে। এবার আষাঢ়ের ঘনঘোর বর্ষা কতভাবে কেটে গেল আনন্দ বেদনায়। নতুন নতুন বন্ধু পেলাম, কথায় কবিতায় গানে সুরে স্নিগ্ধ মায়ায় নিজেকে নতুন নতুনভাবে জীবনকে উপলব্ধি করতে। বেশ কিছু সময় কেটে গেল, সেখানে এক অনাবিল মুগ্ধতা। কবিতা ও গানের পাখিরা কখনো কখনো ছিল পাশাপাশি, তাদের নিয়ে রচিত হলো নতুন নতুন কবিতা। বদ্ধ ঘরে বন্ধুরা সব ছিল ভালোবাসার বন্ধনে। আজ আমি ছুটব অন্য কোনোখানে, নতুন নতুন কবিতার সন্ধানে স্নিগ্ধ মায়ায়। হয়তো সেখানে আবার নতুন নতুনভাবে জীবনের প্রথম ও শেষ ছোঁয়ার গল্প হবে ভরপুর। কবিতার দুটি ঠোঁট খুঁজে পাবে বারবার মায়ায়। ধন্যবাদ। খুব সুন্দর আপা, খুবই খুবই ভালো লাগলো। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপা, আপনি শীতকালে কবিতা বেশি লেখেন না গরমকালে বেশি কবিতা লেখেন? আমার কোনো কাল নেই। মানে আপনার যে ষড়ঋতুর মধ্যে কোন ঋতুটাকে বেশি আকর্ষণ করে আপনাকে? আমাকে শীত এবং বর্ষা। শীত এবং বর্ষা। আমি এই আঙ্গিকে আপনাকে বলার চেষ্টা করছিলাম, ষড়ঋতুর মধ্যে আপনার বর্ষাকাল এবং শীতকাল। হ্যাঁ, এই অনেক। যে শীতকাল, তাহলে তো আপনি লিখবেন এখন। আমার শীতের বললাম, আর অনেকে বলে বসন্ত। বসন্ত কোকিল ছাড়া কিছুই ভালো লাগে পিঠা না। পায়েস তো আপনি নিজে হাতে বানাতে পারেন এখনো? পিঠা পায়েস তো এখনো মানে বানাবেন, এখন বানাবেন না? এখন ছেলের বউরা তৈরি করে সব। কেন ছেড়ে দিয়েছেন কেন? আলহামদুলিল্লাহ। আপনি একজন শিল্পী, আপনি একজন কবি, আপনি একজন লেখক, সবকিছু তো মানে আপনি এখনো ধরে রাখবেন। আর হ্যাঁ, হয়। শিল্পী আপা, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আপনি এখনো কি বলবো, যে আপনি যে জয়িতা পুরস্কার পেয়েছেন, আপনি অদম্য, আপনি একজন নারী, আপনি আমাদের নারীদের অহংকার, আপনি একজন রত্নগর্ভা। সব দিক দিয়ে বলবো যে আপনি একজন কি মহান, আপনি একজন সুখী মানুষ। আপনার মতো বাংলাদেশের প্রত্যেক নারী এবং প্রত্যেক মানুষ যেন এইভাবে কি বলবো যে অনুকরণীয় হয়। আপনার লেখনী, আপনার পরিবার সাজানো গোছানো সব কিছু মিলে কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো যাই হোক আপা, আমরা একদম শেষ করে সময় নাই, অনেক কথা আমি নিজেই কথা বলে ফেললাম। কয়েকটি কথার মধ্য দিয়ে আপনি দর্শক শ্রোতাদের কাছে বিদায় নেবেন, দুই চার পাঁচটি কথার মধ্য দিয়ে। একটি কথা ইদানিং আমি বলি, অনেককেই বলি এবং লেখার মাঝেও আমি প্রকাশ করি। সেই কথাটাই বলে যাব। সমস্ত যারা লেখক, শুধু তাই না, প্রতিটা বাবা মার কাছে আমার আবদার থাকবে যে আপনারা নিঃস্ব হয়ে আপনাদের ছেলে মেয়ে মানুষ করবেন না। এটা আমার হাজবেন্ডের কথা। তিনি জীবনের শেষ বেলায় কথা বলে গেছেন। যে আসতো তাকেই বলতেন, অন্তত তোমার চিকিৎসার টাকা, তোমার খাদ্যের টাকা এবং তোমাকে যে শেষ বয়সে সেবা যত্ন করবে সে টাকা, অর্থাৎ এই শেষ সম্বলটুকু তুমি যেন কারো কাছে কখনো কারো মুখাপেক্ষী না হও। অনেক অনেক ধন্যবাদ আপা। অনেক কি বলবো যে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথা বলেছেন ভাই। তো আপা, তাহলে আপনি বিদায় নিয়েছেন, আমি এবার বিদায় নিই, আমাদের সময় একদম শেষ। সিগন্যাল পেয়েছি অনেক আগেই। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের মাঝে উপস্থিত ছিলেন কবি লেখক, উনি সৈয়দা কামরুন্নাহার শিল্পী। আপাকে অনেক অনেক কি বলবো যে অভিনন্দন, যে আমাদেরকে সময় দিয়েছে। অনেক অনেক শুভকামনা আপার জন্য। আপা আবারও যদি কখনো সময় পান আমাদের রেডিওতে আসবেন, সেই আপাকে সেই দাওয়াত দিয়ে রাখলাম। আপনারা সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।